তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার, পিটিআইকে ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন ষড়যন্ত্র মোকাবেলা করে রাষ্ট্র সংস্কারে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বিএনপি, আমির খসরু। সাবেক মন্ত্রী শাহজাহান খানের 7 দিনের রিমান্ড, সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল অস্ত্রগুলি সহ গ্রেফতার। আশুলিয়া শিল্পাঞ্চলে নাশকতার সাথে জড়িত সন্দেহে যৌথ বাহিনীর অভিযানে 14 জন আটক। আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। আন্তর্জাতিক আইন না মেনে ভারত ও বাংলাদেশের সীমান্ত নদীগুলোতে ভারতের অবৈধ বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরু করেছে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন। সকালে রাজধানী শাহবাগ থেকে লং মার্চ শুরু করে তারা। লং মার্চ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ভারত অভিন্ন নদীর পানি নিয়ে বাংলাদেশের সাথে অমানবিক বাঁধ ব্যবস্থায় তৈরি করে বাংলাদেশের ক্ষতি করছে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অভিন্ন নদীগুলোর পানি ন্যায্য হিস্সা পেতে এই লং মার্চকে সফল করার আহ্বান জানান তারা। বলেছেন, উজানে ভারতের বাঁধ বাংলাদেশের জন্য একটি মরণ ফাঁদ। লং মার্চটি কুমিল্লা হয়ে ফেনীর দিকে যাবে। পৃথিবীর বহু দেশে শুধু বাঁধ মানুষকে বাঁচিয়ে দিয়েছে, নদীকে বাঁচিয়ে দিয়েছে। আন্তর্জাতিক নিয়ম হচ্ছে, আপনি যখন ভারত যখন কোনো বাঁধ করবে তার স্টেক হোল্ডার বাংলাদেশকে জানাবে। অথচ কি লজ্জা আপনারা জানেন, ভারত গত 50 বছরের বেশি সময় ধরে আমাদের প্রত্যেকটা আন্তঃসীমান্ত নদীতে আমাদেরকে না জানিয়ে, আমাদেরকে না ডেকে তারা একের পরে এক বাঁধ নির্মাণ করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন ষড়যন্ত্র মোকাবেলা করে রাষ্ট্র সংস্কারে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বিএনপি। গণফোরাম, ন্যাব ভাসানী এবং বাংলাদেশ পিপলস পার্টি নেতাদের সঙ্গে লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। শুক্রবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণফোরামের নেতৃত্ব দেন দলটির সভাপতি মোস্তফা মহসিন মন্টু। আর বিএনপি নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বৈঠকে অংশ নেন। এছাড়া ন্যাব ভাসানীর পক্ষে নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম এবং বাংলাদেশ পিপলস পার্টির নেতৃত্ব দেন মোহাম্মদ বাবুল সর্দার চাখারি। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে যুগপৎ আন্দোলনের সাথীরা। আমাদের যুগপথের যে ঐক্যটা, সেই ঐক্যটা আমরা অটুট রাখছি, কারণ দেশের বর্তমান প্রেক্ষাপটে এখানে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। যারা দেশকে অস্থির করতে চাচ্ছে, আমাদের অর্থনীতিকে অস্থির করতে চাচ্ছে, আমাদের এখানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকবে। বর্তমান সরকারের যেটা কাজ করছে, আমাদের জাতীয় ঐক্যের পরিপ্রেক্ষিতে আমরা দেশে একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেটার জন্য আমরা সকলে কাজ করছি। রাজধানী ধানমন্ডি থানায় দায়ের করা মোতালিব হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর হাকিম আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদ 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 4 আগস্ট ধানমন্ডির এলাকায় ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব। পরে তিনি বুকে এবং গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় হত্যা মামলায় শাহজাহান খানকে 23 নম্বর আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এই শাহজাহান খান যখন ছাত্র কোটা বিরোধী আন্দোলন যে চলছিল, শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে তিনি আজকে 14 দলের সাথে একসাথে একাত্মতা প্রকাশ করে বিগত 4/8/2024 তারিখে ছাত্র জনতার উপর প্রয়োগ করার কারণেই এই আব্দুল মোতালিব কিন্তু ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। বিজ্ঞ আদালত ঘটনা শুনে, এই যেহেতু আব্দুল মোতালিব মারা গিয়েছেন ঘটনাস্থলে, এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নদী ভাঙে, সাথে ভাঙে শেষ ঠিকানা। স্মরণকালের ভয়াবহ বন্যায় ছোট ফেনী নদীর পার ভেঙে তলিয়ে গেছে সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের কাটাখিলা গ্রামের বাড়িঘর। এখনও বসতভিটা হারানোর আতঙ্কে গ্রামবাসী। দ্রুত ভাঙন ঠেকানো না গেলে বাস্তুহারা হবেন অনেকেই। রনি রায়হানের ছবিতে ফেনী সোনাগাজীর প্রত্যন্ত গ্রামের খবর জানাচ্ছেন হাসান মাহমুদ। উজান থেকে হঠাৎ করে নেমে আসার ঢলে হুড়মুড় করে ছোট ফেনী নদী উপচে ভেঙে পড়ে সব কিছু। ঢলের তোড়ে ভেঙে পড়ে হুগলি খালের সাথে ছোট ফেনী নদীর সংযোগ স্থলটি।
পানি নেমে গেলেও সেই ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে চর মজলিশপুর ইউনিয়নের কাটাখালী গ্রামের মানুষ। নদীর ধারে গড়ে ওঠা অনেক বাড়িঘরও তলিয়ে গেছে নদীতে। আমাদের লালপোল থেকে শুরু করে এ পাশের যতগুলো পানি লালপোল গড়ায় আসছে, সম্পূর্ণ পানি কিন্তু এদিক দিয়ে গেছে, সম্পূর্ণ পানি এদিক দিয়ে গেছে ঢলটা। ওই পানি যদি এদিক দিয়ে না নামতো তাহলে তো মানুষ সবই ডুবে যেত। এখন এদিক দিয়ে যাওয়ার কারণে একদিন পানি গেছে, দ্বিতীয় দিন আমাদের এই জায়গাটা 1 ঘন্টার ব্যবধানে পুরা সাগর হয়ে গেছে। মানে এটা ভেঙে রাস্তাঘাট সবকিছু ভেঙে পানি উপর দিয়ে চড়ছে। ফেনীতে যে স্মরণকালের ভয়াবহ বন্যার ছোবল, তাতে জেলার সোনারগাজীর চর মজলিশপুর ইউনিয়নের কাটাখিলা গ্রামের ছোট ফেনী নদী পাড়ের মানুষ এখন নদী ভাঙনের আশঙ্কায়। যে কোনো সময় ভেঙে পড়তে পারে তাদের ভিটে মাটি। আতঙ্কে কাটে রাত দিন। এই পর্যন্ত নদী পুরি এখানে আসছে, আসে গাছওয়া সব ভেঙে নদীতে পড়ে গেছে। আমাদের কাটাখিলা গ্রাম, কলিমুদ্দিন ভুঁইয়া বাড়ি, এবং কি একটা স্কুল আছে, একটা মাদ্রাসা আছে, 2টা মসজিদ আছে। যে কোনো মুহূর্তে এটা যদি ব্যবস্থা না নেওয়া হয় সরকার, তাহলে আমরা যে কোনো মুহূর্তে আমরা সবাই এগুলো বিলীন হয়ে যাবে নদীর মধ্যে। আর হুতরা বস্তা হয়ে গেছে, আর হুতরা কোথায় যাবে জায়গা নাই। এই হচ্ছে নদীর ভাঙন এবং এই হচ্ছে ঘর। এই ঘরটি তারা কিন্তু 4 হাতের সম্মান হবে, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু এই বাড়িটি সরিয়ে নিয়েছে। নদী ও খাল সংস্কার করে নোয়াখালীর কোম্পানিগঞ্জের ভেঙে যাওয়া মুসাপুর ক্লোজার ঠিক করার দাবি এলাকাবাসীর। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, সোনাগাজী, ফেনী। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হলেও নিঃস্ব হয়েছে হাজার হাজার পরিবার। তছনছ হয়ে গেছে তাদের সাজানো গোছানো সুখের সংসার। তেমনি একটি পরিবার রাজধানীর আজিমপুরে শহীদ দুলাল মাহমুদের। সরকারি কোয়ার্টারের ভেতরে প্রাণ হারানো মানুষটির স্বজনদের এখনকার অবলম্বন কি, সে কথাই জানাচ্ছেন হাসান জাবেদ। ছবি তুলেছেন তারিক হাসান। একটি বেসরকারি ব্যাংকের সহকারী ব্যবস্থাপক দুলাল মাহমুদ রাজধানীর আজিমপুর সরকারি কোয়ার্টারে 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে কাটছিল তাদের জীবন। কিন্তু হঠাৎই সেই সুখের ঘর তছনছ করে দেয় হায়নারূপী পুলিশ। ছাত্র জনতার আন্দোলনে উত্তাল 18 জুলাই। অফিস থেকে সন্ধ্যায় বাসায় ফিরে স্ত্রীর তৈরি করা কেক কেটে নিজের জন্মদিনেও উদযাপন করেন দুলাল। বৃদ্ধ মাকে ইনসুলিন দিয়ে বাসার নিচে নামেন ওষুধ কিনতে। গেটে যেতেই পুলিশের ছোড়া 2টি গুলি এসে লাগে তার হাত ও পেটে। লুটিয়ে পড়েন দুলাল। পরদিন ভোরবেলায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নারী ছেঁড়া ধন আদরের মানিকের এমন করুণ মৃত্যুতে শুকে পাথর মা। সকালে কইছে মা তুমি একটা লাগে ভাত খাইবা, পরে খিদে লাগলে একটা রুটি আর একটা খেলা খাইবা। অনেক কিছু করছে, অনেক বলার মতো না। দুলালের স্ত্রী ফারহানা রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। 8.5 বছরের সংসার জীবনে স্বামীর সাথে আছে অনেক সুখ স্মৃতি। সেই স্মৃতিগুলো নিয়েই কাটাতে চান সামনের দিনগুলো। সব আমাদের শেষ হয়ে গেল, আমাদের আর কিছু রইল না। একটা সুস্থ, মানে হাসতে হাসতে একটা সুস্থ মানুষ নাই হয়ে গেল, নাই। আমার সাজানো সংসার এক মুহূর্তেই সব শেষ হয়ে গেছে আমার। নিহত দুলালের অবুঝ 2টি শিশুও বুঝেছে যে তাদের বাবা আর ফিরে আসবে না। পিতৃহারা শিশু 2টি এখন খুঁজে ফিরে বাবার আদর, সুহাগ ও ভালোবাসা। বাবাকে ভালোবাসার চিঠিও লেখেন ছেলে ফারাজ মাহমুদ। আমাকে নিয়ে বাবা অনেক খেলতো। আমার যে ব্যাটটা রেখে গেছে ওইটা আমার বাবা কিনে দিয়েছে, সেই জন্য ভাবি বাবা ওই ব্যাটটা নিয়ে আমাকে নিয়ে খেলতেছে। আমি ভাবি বাবা ওখানে বসে টেবিলে বসে ভাত খাচ্ছে আর আমাদের বিছানায় ঘুমাচ্ছে, আমরা 4 জন মিলে ঘুমাচ্ছি। প্রতিবেশীরাও দুলাল মাহমুদের মৃত্যুকে মেনে নিতে পারছেন না। বলছেন এমন ঘটনা যেন কোনো শত্রুর জীবনেও না ঘটে।
খুবই খারাপ লাগছে। একটা মানুষ, উনি তো নিরীহ মানুষ, সাধারণ চাকরি করে, কোনো সাথেও নাই পাচেও নাই, তাই না? তো ওনার জন্য মনে পড়লে খারাপ লাগে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। এক মাস পেরিয়ে গেলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ এবং আহতদের কোনো পূর্ণাঙ্গ তালিকা হয়নি, এমন অভিযোগ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তালিকা প্রকাশ করে তাদের অনুদান এবং ভাতা দেওয়ার আহ্বান জানিয়েছে। রাজধানীতে দলটির কার্যালয়ে প্রতিনিধি সম্মেলনে কথা বলেন সাধারণ সম্পাদক সাইফুল হক। দ্রুত তালিকা প্রস্তুত করে শহীদ পরিবারকে এককালীন বা মাসিক ভাতা দেওয়ার দাবি জানান তারা। আহতদের চিকিৎসা খরচ দেওয়ার কথাও বলেছেন। সাইফুল হক বলেন, 16 বছরের দুর্নীতি দেশের অর্থনীতি যে ভঙ্গুর অবস্থা তৈরি করেছে তারও একটি হিসাব জনগণের সামনে তুলে ধরা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের। একটা অংশ আছেন যারা নানাভাবে অন্তর্বর্তী সরকারকে বহু ধরনের উস্কানি দেবার চেষ্টা করছেন, তারা যেন আন্দোলিত না হন, এ ব্যাপারে তাদেরকে সতর্ক থাকা দরকার। তাদের কাজটা তারা ঠিক করবেন। আমরা দেখতে চাই সরকার এই কাজগুলোর মধ্য দিয়ে আমরা ছাত্র জনতার যে অভ্যুত্থান, যে রায়টা দিয়েছে, তাকে সংহত করব, তাকে জোরদার করব। এই সরকার ব্যর্থ হবে না, সরকার সফল হবে এবং এই সরকার কোনোভাবে প্রতিপক্ষ হবেন না তারা। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদে এবং আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের অবৈধ এবং একতরফা সকল বাঁধ উচ্ছেদের প্রতিবাদে কুমিল্লায় সার্বভৌম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা থেকে ত্রিপুরার বাঁধ অভিমুখে ইনকিলাব মঞ্চের লং মার্চের সঙ্গে একাত্মতা পোষণ করে বিকেলে কুমিল্লা টাউন হল মাঠেই সার্বভৌম সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে টাউন হল থেকে লং মার্চটি বিবির বাজার স্থলবন্দর অভিমুখে রওনা হয়। সমাবেশে বক্তারা ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে একতরফা সকল নদী থেকে বাঁধ উচ্ছেদের জন্য সরকারকে সচেষ্ট হওয়ার দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক বক্তা মোস্তাক ফয়েজি, গবেষক খন্দকার রাকিব, ঢাকা থেকে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক AK জুবায়ের। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আবারও চড়া মুরগির বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে মুরগির দাম, বেড়েছে রসুনের দামও। কেজি প্রতি বিক্রি হচ্ছে 240 টাকায়। শুল্ক কমানোর ঘোষণার কোনো প্রভাব পড়েনি আলু ও পেঁয়াজের দামেও। মেজবা হাসানের রিপোর্ট। সরকার পরিবর্তনের 1 মাসের মাথায়ও বাজারে তেমন প্রভাব না পড়ায় অনেকটাই হতাশ ক্রেতাদের অনেকেই। বাজারের দাম তো কমে নাকি, বাজারের দাম এই যে 120 টাকা রাখলো পেঁয়াজ, ওই কম, আগে এই দামে এসেছিল। সবজিতে মাত্র সবকিছু আমার কাছে বেশি মনে হচ্ছে, এখন তো আগে যেমন ছিল এরকমই। গেল সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম বেড়ে বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 থেকে 270 টাকা। ডিমের দামে নেই কোনো স্থিতিশীলতা, একদিন কিছুটা বাড়ছে তো অন্যদিন কিছুটা কমে। কেন দামের এই ওঠানামা তার কোনো সদুত্তর নেই ব্যবসায়ীদের কাছে। হঠাৎ করে দাম বাড়ার কারণ হলো মার্কেটে মাল কম আসতেছে। ছোট মুরগিটা 62 কিনছি, বড় মুরগিটা 60 টাকা কিনছি। এখন মাসের প্রথম সপ্তাহে তো এখন ওই কাস্টমার একটু বাজার আছে, আবার শুক্রবার একটু 10 টাকা বেশি এমনি থাকে, বিশু শুক্র শনি এই 3 দিন একটু বেশি থাকে। কিছু সবজির দাম অল্প কমেছে, তবে অধিকাংশ সবজির দামই বাড়তি। বৃহস্পতিবার দাম নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে আলু ও পেঁয়াজের শুল্ক কমানোর ঘোষণা দেওয়া হয়, তবে এ দুটো পণ্য বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। পেঁয়াজের কেজি 110 থেকে 120 টাকা, আর প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। আবার বেড়েছে রসুনের দাম, কেজি বিক্রি হচ্ছে 240 টাকায়। আলু 55 টাকা করে কেজি, যেটা গত সপ্তাহে 55 টাকা ছিল। রসুনের বাজারটা একটু চড়া, যেটা 220 টাকা ছিল গত সপ্তাহে, কিন্তু এখন 240 টাকা হয়েছে। রুই, তেলাপিয়া ও পাঙাশের মতো মাছের দাম কিছুটা বেড়েছে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ইলিশ, টালমাটালে এই বাজারে স্বস্তি ফেরেনি স্বল্প আয়ের মানুষদের। দাম একটু বেশি, মানে শাক দাম ডুমুরা শাক 40 টাকা, 5 শাক 10 বেতন পেয়ে আমরা মাংস কিনে গুদ্দা, মাছই কিনে গুদ্দা। 2 সপ্তাহের ব্যবধানে 2 থেকে 3 টাকা বেড়েছে চালের দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার, PTI-কে ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন ষড়যন্ত্র মোকাবেলা করে রাষ্ট্র সংস্কারে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বিএনপি, আমির খসরু। সাবেক মন্ত্রী শাহজাহান খানের 7 দিনের রিমান্ড, সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল অস্ত্রগুলি সহ গ্রেফতার। আশুলিয়ার শিল্পাঞ্চলে নাশকতার সাথে জড়িত সন্দেহে যৌথ বাহিনীর হাতে 14 জন আটক।
এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।